ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ভয়.com ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হলাম কিছু সত্য ভৌতিক ঘটনা নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল এবং আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ভাষায় ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাহসিন রহমান, বাসা সিলেট মৌলভীবাজার। ঘটনাটি যেহেতু আমি আমার নানার কাছ থেকে শুনেছি, তাই আমি নানার ভাষাই বলছি। সাল 1945। তখন আমার বাবার বয়স 30 বা 31-এর মতো হবে। আমার বাবা ছিলেন একজন আলেম। একদিন আমার বাবার কাছে একটা লোক আসে। লোকটি এসে বাবার পায়ে ধরে কান্না করতে করতে বলে, হুজুর, আমাদের গ্রামকে আপনি বাঁচান হুজুর, না হলে ওই শয়তানগুলো আমাদের মেরে ফেলবে। বাবা লোকটাকে শান্ত হতে বলে এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, পানিটা খেয়ে আগে শান্ত হয়ে সব বলুন আমাকে। লোকটা তখন বলতে শুরু করে, হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমার বাসা লক্ষণপুর গ্রামে। ঘটনাটি শুরু হয় আজ থেকে 6 মাস আগে। এক রাতে আলী হোসেন নামে একজনের গোয়ালে তার গরু ছাগলগুলো চিল্লাচিল্লি করতে থাকে। তখন আলী হোসেন বাইরে বের হয়ে দেখতে যায়। গোয়ালে গিয়ে সে দেখে সেখান থেকে তার 4টা গরু নেই, আর বাকি গরু ছাগলগুলো যেন কিছু একটা দেখে ভয় পাচ্ছে। তারপর আলী হোসেন তার 4টা গরু না পেয়ে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সারা রাত গ্রামবাসীরা মিলে খোঁজার পরও গরুগুলোর কোনো খোঁজ পায় না। পরের দিন সকালে গ্রামের পুরনো বটগাছের নিচে গরুগুলোর আধ খাওয়া শরীর পাওয়া যায়। এটা দেখে গ্রামের একজন লোক আলী হোসেনকে খবর দেয়। আলী হোসেন খবর পাওয়ার সাথে সাথে এসে দেখে তার গরুগুলো আধ খাওয়া শরীরে পড়ে আছে। এটা দেখে আলী হোসেন অনেক কষ্ট পায়। সবাই মনে করে এটি কোনো হিংস্র প্রাণীর কাজ। এরপর থেকে একে একে সবার বাড়ি থেকে প্রতিদিনই হাঁস, মুরগি, গরু, ছাগল হারিয়ে যেতে থাকে এবং তাদের আধ খাওয়া শরীর বটগাছের নিচে পাওয়া যায়। তারপর সকল গ্রামবাসী মিলে গ্রাম প্রধানের কাছে গিয়ে তাদের কথা জানায় এবং গ্রাম প্রধান সব শুনে বলে, আপনারা চিন্তা করবেন না, আমরা সবাই পালা করে পাহারা দিলে ওই প্রাণী আর আমাদের পশু পাখিদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কথায় সবাই রাজি হয়। এরপর 3 দিন সব ঠিকঠাক থাকলেও তারপর থেকে শুরু হয় সমস্যা। চতুর্থ দিন রাতে আমেনা বেগম, তার স্বামী ও 3 বছরের বাচ্চা, তারা যখন রাতে ঘুমাতে যায় তখন তারা একটা আওয়াজ শুনতে পায়। তারা বেশি গুরুত্ব দেয় না। মাঝরাতে আমেনা বেগমের ঘুম ভেঙে যায় এবং সে দেখে তাদের বাচ্চা সেখানে নেই। এটা দেখে আমেনা বেগম অনেক ভয় পেয়ে যায় এবং তার স্বামী রাশেদকে ডাকে। রাশেদ উঠে দেখে তাদের ছেলে সেখানে নেই। এটা দেখে রাশেদ ও গ্রামবাসী মিলে সবাই খুঁজতে থাকে। তারা যখন বটগাছের নিচে আসে তখন তারা হতভম্ব হয়ে যায়। তারা দেখে রাশেদের 3 বছরের বাচ্চার দেহ সেখানে আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। কেউ যেন তার কলিজাটা বের করে নিয়েছে। এটা দেখে রাশেদ ও আমেনা বেগম অনেক ভেঙে পড়ে। আমেনা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে সবাই মিলে রাশেদের ছেলেকে দাফন করে যার যার কাজে চলে যায়। সেদিন রাতে
একই ঘটনা ঘটে আবুল মিয়া, শফিক মিয়া ও হাসান মিয়ার সাথে। তাদের সকলের বাচ্চাদের আধ খাওয়া শরীর বটগাছের নিচে পাওয়া যায়। এটা দেখে সবাই গ্রাম প্রধানের সাথে জমিদারের বাড়ি হাজির হয় এবং জমিদারকে সব ঘটনা খুলে বলে। জমিদার সব শুনে বলে, আপনারা চিন্তা করবেন না। এটা বলে সে তার লাঠিয়ান বাহিনীকে আদেশ দেয় যে বা যারা এই কাজ করছে তাদেরকে ধরার জন্য। জমিদারের আদেশ পেয়ে লাঠিয়ান বাহিনী কড়া পাহারা দিতে শুরু করে। এরপরে 2 দিন সব ঠিক থাকে। তৃতীয় দিন রাতে নাসির নামে একজনের সন্তান উধাও হয়ে যায়। পরে সবাই তাকে খুঁজতে থাকে। তখন লাঠিয়ানদের মধ্যে একজন সেই বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় কয়েকজন মিলে কিছু একটা খাচ্ছে। সে যখন ওই বটগাছের নিচে আসে তখন তার গায়ে তরল কিছু একটা পড়ে। এটা দেখে সে উপরের দিকে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য সে কখনো প্রস্তুত ছিল না। সে দেখে 7টা অবয়ব মিলে একটা বাচ্চাকে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে অবয়বগুলো তার দিকে তাকায় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে তার আওয়াজ শুনে পাখি লাঠিয়ান ও গ্রামবাসীরা সেদিকে ছুটে আসে এবং দেখে যে 7টা অবয়ব মিলে লাঠিয়ান আবুল বাশারের শরীর ছিঁড়ে খাচ্ছে এবং তার পাশেই পড়ে আছে একটা বাচ্চার মৃতদেহ। অবয়বগুলো তখন গ্রামের সবাইকে বলে, তোদেরও এই একই অবস্থা হবে। এটা শুনে গ্রামবাসীরা ভয়ে আঁতকে ওঠে। তারপর সব ঘটনা জমিদারকে জানাতে এসে দেখে জমিদারের ছেলেকে সেই জিনগুলো আসর করেছে। জমিদারকে জানালে সে বলে, এটা আমাদের দ্বারা সম্ভব না, এর জন্য ভালো কবিরাজ দরকার। তখন জমিদারের ছেলের ভেতরের জিনগুলো বলে, তোরা কিছুই করতে পারবি না। এই বলে ভয়াবহ হাসি হাসতে থাকে। এরপর থেকেই জমিদার ভালো কোনো হুজুরের খোঁজ করতে থাকে। তারপর গ্রামে এক হুজুরকে আনা হয় এবং সে রুকিয়া করার সময় রক্ত বমি করতে করতে মারা যায়। তারপর অনেক কবিরাজ হুজুর আনা হয় এবং সবাই পালিয়ে যায়। এরপর একজন আপনার কথা বলে এবং আপনার ঠিকানা দেয়। দয়া করে হুজুর আমাদের বাঁচানো। সব শুনে বাবা বলে, বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা, আমি তো ওসিলা মাত্র। তবে আপনি চিন্তা করবেন না, আমি আমার বন্ধু জিনের মাধ্যমে খবর নিয়ে আগামীকাল আপনাদের গ্রামে আসবো ইনশাআল্লাহ। এরপর লোকটা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রাতে এশার নামাজের পরে বাবা তার বন্ধু জিন বেলালকে ডাকে। বেলাল আসলে বাবা তাকে সব খুলে বলে এবং এটাও বলে যে সব খোঁজ খবর নিয়ে আসতে। তারপরে বেলাল চলে যায় এবং প্রায় 4 ঘন্টা পর ফিরে এসে বাবাকে বলে যে, হুজুর, এটা কোনো সাধারণ ব্যাপার না। ওই গ্রামের ওপর কালো জাদু করা হয়েছে এবং 7টা ইফরিত জিনকে চালান করা হয়েছে। এটা শুনে বাবা বলে, কে করেছে কালো জাদু আর কেনই বা করেছে? তখন বেলাল বলে, এটার জন্য দায়ী জমিদার ও তার ছেলে এবং গ্রামের কিছু মানুষ। আর কালো জাদু করেছে অভয়তান্ত্রিক। 1 বছর আগে অভয়তান্ত্রিক ও তার একটা 18 বছর বয়সী মেয়ে ওই গ্রামে আসে। অভয়তান্ত্রিক গ্রামের ওই বটগাছের নিচে আস্তানা করে। এদিকে তার মেয়েকে দেখে জমিদারের ছেলে খারাপ নজর দিতে থাকে। একদিন তান্ত্রিক বাইরে গেলে সেই সুযোগে জমিদারের ছেলে তান্ত্রিকের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। তান্ত্রিক ফিরে এসে তার মেয়েকে না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে। এক পর্যায়ে সে তার মেয়েকে পায় এবং তার অবস্থা দেখে তান্ত্রিক কাঁদতে কাঁদতে তার এই অবস্থা কে করেছে জানতে চায়। মেয়েটি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। সব শুনে তান্ত্রিক জমিদারের কাছে যায় এবং বিচার চায়, কিন্তু জমিদার কোনো বিচার না করে তাকে বের করে দেয়। তান্ত্রিক এরপর কিছু গ্রামবাসীর কাছে যায়, কিন্তু জমিদার তাদের টাকার লোভ দেখিয়ে চুপ করিয়ে দেয় এবং তারাও তান্ত্রিককে মারতে মারতে বের করে দেয়। রাগে তান্ত্রিক শয়তানের পূজা শুরু করে এবং নিজেকে বলি দিয়ে 7টা ইফরিতকে চালান করে দেয়।
আর এই কারণেই ওই গ্রামের অনেক বাচ্চা প্রাণ হারিয়েছে এবং অনেক গ্রামবাসী এর কিছুই জানে না। আর জমিদারের ছেলের ওপর ওই 7 ইফরিতি আসর করেছে। এরপরে জমিদারের পালা। এখনই যদি কিছু না করা যায় তবে সব শেষ হয়ে যাবে। এরপর বাবা জিজ্ঞাসা করে, তাহলে এখন কি করা দরকার? তখন বেলাল জিন বলে যে, আপনি ইয়াসিনকে সব জানান। এরপর বাবা ইয়াসিনকে ডাকলে ইয়াসিন জিন বলে যে, হুজুর, আপনি ওখানে গিয়ে আমি কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, সেগুলা পড়বেন এবং জমিদারের ছেলের উপর রুকয়া করবেন। তারপর সেই 7 ইফরিত আসলে বাকিটা আমি দেখব ইনশাল্লাহ। এটা বলে ইয়াসিন জিন চলে যায়। পরের দিন সকালে বাবা সেই গ্রামে আসে এবং সকল গ্রামবাসীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে গ্রামবাসীরা অনেক রেগে যায়। জমিদারও তার ভুল বুঝতে পারে এবং সে সবার কাছে মাফ চায় আর অনেক আকুতি মিনতি করে বলে, হুজুর, আমার ছেলেকে আপনি বাঁচান। বাবা তখন জানায় যে আজ রাতে বটগাছের নিচে সে রুকয়া শুরু করবে ইনশাল্লাহ। রাতে এশার নামাজের পর সবাই বটগাছের নিচে আসে। বাবা 2টা বৃত্ত এঁকে একটাতে সে নিজে বসে আর আরেকটাতে জমিদারের ছেলেকে বসায়। বাবা দোয়া পড়তে শুরু করে, কোরআন তেলাওয়াত করতে থাকে। প্রায় 3 ঘন্টা পর চারিদিকে একটা বটকার গন্ধ ছড়িয়ে পড়ে। জমিদারের ছেলে তখন মোটা কণ্ঠে বলে, তোর কি মরার শখ হয়েছে? চলে যা যদি ভালো চাস তবে। তখন বাবা বলে, তোরা একে এবং এই গ্রামকে ছেড়ে চলে যা, না হয় ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। যদি না যাস তবে আমি তাকে ডাকবো, সে আসলে পালানোর পথ পাবি না কিন্তু। তখন সেই ইফরিতগুলো বলে ওঠে, তোর যা ইচ্ছা কর, আমরা ইফরিত, আমরা তোর সামনে আসলে ভয়ে মরে যাবি তুই। তখন বাবা বলে যে, আমি এক আল্লাহ তাআলাকে ছাড়ার কাউকে ভয় করি না। একথা শুনে ইফরিতগুলো ধোঁয়ারূপী বের হয়ে 7 ইফরিত মিলে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। তারপর বাবা ছেলেটির ওপর জমজমের পানি ছিটিয়ে দেয় এবং ইফরিতগুলো ছেলের ওপর পানি ছিটিয়ে দেওয়াতে তার শরীরে প্রবেশ করতে পারে না। তাই তখন তারা রেগে বাবাকে আঘাত করবে, ঠিক এমন সময় সালাম জিন সেখানে হাজির হয় আর বলে যে, তোদের এত সাহস, তোরা হুজুরকে আঘাত করবি? তখন ইফরিতগুলো হাসতে হাসতে বলে, তুই জানিস আমরা কারা? আমরা হলাম ইফরিত জিন। এটা বলে সালামকে একটা লাথি মারে। সালাম অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। এরপর ইফরিতগুলো যখন বাবার উপর আক্রমণ করবে, ঠিক সেই সময় চারিদিক ঠান্ডা হতে শুরু করে আর এক মিষ্টি গন্ধে চারিদিক ভরে যায়। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে তুমুল ঝড় শুরু হয়। গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়, আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং বিদ্যুৎ চমকাতে শুরু করে। এক সময় চারিদিক সাদা হয়ে যায়। আস্তে আস্তে সাদা ভাবটা কেটে গেলে সেখান থেকে বের হয়ে আসে এক ভয়ঙ্কর সুন্দর যুবক। তিনি ইয়াসিন জিন। ইয়াসিনকে দেখে ইফরিতগুলো বলে, কিরে, তোর কি মরার ভয় নেই? তখন ইয়াসিন জিন বলে, আমি কে সেটা জানলে সহ্য করতে পারবি তো? আমার নাম ইয়াসিন। ইয়াসিন নাম শুনে ইফরিতগুলো কেমন করে যেন তাকাতে থাকে, তাদের চোখে ভয়। তখন ইয়াসিন বলে, এ গ্রাম থেকে চলে যা, না হয় ভালো হবে না। এটা বলার সাথে সাথে ইফরিতগুলো ইয়াসিন জিনের ওপর আঘাত করতে আসে। তখন ইয়াসিন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার শরীর থেকে আগুন গড়িয়ে পড়তে শুরু করে এবং সে এতটাই বড় হয়ে যায় যে সেই ইফরিত জিনগুলোকে এক হাতে ধরে আকাশের দিকে তুলে শরীর থেকে মাথা আলাদা করে দেয় এবং তারপর আবারও নিজের রূপে ফিরে আসে। এই দৃশ্য দেখে বাবা বলে, এটা আপনি কি দেখালেন? তখন ইয়াসিন জিন বলে,
এটা তো কিছুই না হুজুর, এখনো আপনি আমার আসল রূপ দেখেননি, একদিন দেখাবো ইনশাল্লাহ। ইয়াসিনের এসব কথা শুনে বাবা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে আল্লাহ ইয়াসিনকে কতই না শক্তিশালী করেছে। তারপর ইয়াসিন জিন বলে, হুজুর, আপনি সবাইকে পানি পড়া দিন এবং 5 ওয়াক্তের নামাজ পড়তে বলবেন সবাইকে। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে এখন। এই বলে ইয়াসিন জিন সেখান থেকে বিদায় নেয়। এরপর বাবা ইয়াসিনের কথা অনুযায়ী সবাইকে পানি পড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে এবং কোরআন তেলাওয়াত করতে বলে। এর পরের দিন সকালে বাবা সেই গ্রাম থেকে চলে আসে। তো এটাই ছিল ঘটনা। আমার কাছে আরও ঘটনা আছে, অন্য কোনো দিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। এই বলেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাঝে। আমরা সরাসরি চলে যাব ঘটনায়। ভয়.com ভয়ের জগতে আপনাকে স্বাগতম। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ভাষায় ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। তখন আমি সবে ইন্টারমিডিয়েটে পড়ি। এক দূরসম্পর্কের খালার পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে আমরা কজন বন্ধু মিলে সিলেটে গিয়েছিলাম। শহরের ভেতরের হোটেলগুলোতে জায়গা না পেয়ে শহরের একটু বাইরে চা বাগানের কোল ঘেঁষে তৈরি পুরনো ধাঁচের একটা রেস্ট হাউজে ওঠার সিদ্ধান্ত নেই। দোতলা রেস্ট হাউসটা ছিল ব্রিটিশ আমলের লাল ইটের তৈরি। চারপাশটা ভীষণ শান্ত সুন্দর হলেও কেমন যেন একটা থমথমে ভাব ছিল পুরো জায়গাটায়। রাতে চারপাশ একদম নিঝুম হয়ে যেত, শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসে চা বাগানের পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না। পরের দিন সকালে আমাদের অনেক ভোরে বের হওয়ার কথা ছিল, তাই প্রথম দিন জার্নি শেষ করে রাতে খাওয়া দাওয়া সেরেই আমরা যে যার রুমে চলে যাই। আমার সাথে ছিল আমার 2 বন্ধু সাদমান আর তাহসান। রেস্ট হাউজের রুমটা ছিল অনেক বড়, তবে বাথরুমগুলো ছিল একটু অদ্ভুত টাইপের, ঠিক যেমনটা পুরনো যুগের হোস্টেল বা রিসর্টে থাকে। ঘর থেকে বের হয়ে করিডোরের শেষ মাথায় একটা বড় গোসলখানা। সেই বড় ঘরটার ভেতরে 4টা আলাদা আলাদা ছোট কাঠের কিউবিকল বা শাওয়ার ইনস্টল করা। প্রতিটার ওপরে কিছুটা ফাঁকা জায়গা ছিল, কাঠের নিচ দিয়েও মেঝে দেখা যেত। রাত তখন আনুমানিক 11:30। সারাদিনের ধুলোবালি আর গরমে শরীরটা ম্যাজম্যাজ করছিল। আমি আর সাদমান ঠিক করলাম ঘুমানোর আগে একবার গোসল করব। তাহসান তখন বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলছিল। আমরা করিডোর পার হয়ে গোসলখানায় গেলাম। ভেতরে গিয়ে দেখি অন্ধকার আর ভ্যাপসা একটা ঠান্ডা বাতাস। আলো জ্বালানোর পর পরিবেশটা একটু স্বাভাবিক মনে হলো। 4টা কিউবিকলের মধ্যে একদম বা পাশের 1 নম্বরটায় ঢুকলো সাদমান, আর আমি ঢুকলাম তার পাশের 2 নম্বরটায়। 3 আর 4 নম্বরটা ফাঁকাই ছিল। বাথরুমে ঢোকার পর মাথায় ঠান্ডা পানি ঢালতেই সারাদিনের ক্লান্তি একটু কমতে শুরু করলো। হঠাৎ করে খট করে গোসলখানার বাইরের দরজা খোলার শব্দ হলো। পানির শব্দের মাঝেও স্পষ্ট শুনলাম কেউ ভেতরে ঢুকছে। পরক্ষণেই 3 নম্বর কিউবিকলের কাঠ ঠেলার শব্দ হলো এবং খুব চেনা গলায় একটা আওয়াজ পেলাম, কিরে তোরা এখানে? আমাকে রেখে একাই গোসল করতে চলে আসলি? কণ্ঠটা ছিল একদম স্পষ্ট আমাদের বন্ধু তাহসানের। আমি
শাওরের পানির নিচ থেকেই হেসে বললাম, তুই তো গেমে ব্যস্ত ছিলি ভাই, আমরা ভাবলাম তোকে ডিস্টার্ব করব না। তা তুই 3 নম্বরে ঢুকেছিস নাকি? পাশ থেকে তাহসানের গলার শব্দ এলো। হ্যাঁ রে, খুব গরম লাগছিল। তোরা কি সাবান এনেছিস? আমার সাবানটা রুমে ফেলে এসেছি। আমি শাওয়ার বন্ধ করে বললাম, আমার কাছে সাবান আছে, দাঁড়া তোকে দিচ্ছি। 1 নম্বর কিউবিকল থেকে সাদমান চেঁচিয়ে বলে উঠল, তাহসান, তুই এত রাতে গোসল করছিস? রুমে তো বললি ঘুমাবি। এবার তাহসান বলল, ধুর বেটা, ঘুম আসছিল না, তাই চলে এলাম। কথাগুলো এত বেশি স্বাভাবিক আর বাস্তব ছিল যে আমাদের মনে বিন্দু মাত্র কোনো সন্দেহ জাগেনি। ঠিক এই সময় পানির ঝরনা খোলার ছ্যাদ করে একটা শব্দ হলো 3 নম্বর কিউবিকলে। মেঝেতে পানি পড়ার ছপ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমরা 3জন, আমি, সাদমান আর তাসিন, গোসল করতে করতে নানান বিষয় নিয়ে আড্ডা দিচ্ছিলাম। ও আমাদের সাথে নানা রকম তামাশা করছিল, যেমনটা ও সব সময় করে থাকে। গোসল শেষের দিকে এলে আমি আমার সাবানের কাভারটা হাতে নিলাম। 2 নম্বর আর 3 নম্বর কিউবিকলের মাঝের কাঠের দেওয়ালের ওপরের অংশটা কিছুটা খোলা ছিল। আমি হাত ওপরে তুলে সাবানটা বাড়িয়ে দিয়ে বললাম, এই নে তাহসান, সাবানটা ধর। কিন্তু ওপর থেকে কেউ সাবানটা নিল না। কয়েক সেকেন্ড আমি হাত বাড়িয়ে ধরে রইলাম, কোনো সাড়া নেই। আমি আবারও বললাম, কিরে তাহসান, ধরিস না কেন? আমার হাত ব্যথা করছে তো। এবারও কোনো জবাব এলো না, কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম হয়তো মাথায় পানি ঢালছেও, তাই শুনতে পাচ্ছে না। আমি সাবানটা নিচে রেখে গা মোছা শুরু করলাম। ঠিক সেই মুহূর্তটাই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। হঠাৎ করে পুরো গোসলখানাটা মারাত্মক রকমের নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ যে 3 নম্বর কিউবিকল থেকে ঝরঝর করে পানি পড়ার শব্দ আসছিল, সেটা 1 সেকেন্ডের মধ্যে একদম বন্ধ হয়ে গেল। এমনকি পানির একটা ফোঁটা পড়ার শব্দও আর পাওয়া গেল না। একটা ভারী থমথমে আর বরফের মতো ঠান্ডা বাতাস চারপাশটা ঢেকে দিল। আমার গায়ের লোম শিউরে উঠল। আমি একটু ইতস্তত করে ডাক দিলাম, তাহসান, কিরে, কথা বলছিস না কেন? কোনো উত্তর নেই। 1 নম্বর কিউবিকল থেকে সাদমান বাইরে বেরিয়ে এসেছে। ও আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কিরে তাহসান, হঠাৎ শান্ত হয়ে গেল কেন? পানি পড়ার শব্দও তো বন্ধ হয়ে গেল। আমিও তোয়ালে পেঁচিয়ে 2 নম্বর কিউবিকল থেকে বের হলাম। আমরা দুজনে 3 নম্বর কিউবিকলের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার ওপাশে একদম অন্ধকার। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অজানা এক ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসছিল। সাদমান সাহস করে বলল, ও হয়তো আমাদের সাথে প্রাঙ্ক করছে, দাঁড়া দেখছি। সাদমান আস্তে করে 3 নম্বর কিউবিকলের দরজায় ধাক্কা দিল। দরজাটা আটকানো ছিল না, খুব সহজেই খুলে গেল। ভেতরে যা দেখলাম তা দেখে আমাদের দুজনের পায়ের তলার মাটি সরে যাওয়ার অবস্থা হলো। 3 নম্বর কিউবিকলটি সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউ নেই। শুধু কি তাই, যে কিউবিকল থেকে একটু আগে ঝরঝর করে পানি পড়ার শব্দ পাচ্ছিলাম, সেখানকার মেঝে একদম শুকনো খড়খড়ে। সেখানে এক ফোঁটা পানিও পড়েনি। শাওয়ারটার মাথাটা শুকনো, এমনকি পুরো স্টলটার বাতাস বরফের মতো ঠান্ডা, যেন ওখানে বহু বছর ধরে কেউ ঢোকেনি। আমরা ভয়ে কাঁপতে কাঁপতে 4 নম্বর কিউবিকলের দরজাও টেনে খুলে ফেললাম। সেটাও একইভাবে একদম ফাঁকা এবং শুকনো পড়ে আছে। সাদমান তো ভয়ে চিৎকারই দিয়ে উঠছিল প্রায়। আমি ওর মুখ চেপে ধরে বললাম, চল, এখান থেকে এখনই বের হতে হবে। আমরা কোনো মতে ভিজে কাপড়েই জুতোগুলো হাতে নিয়ে দৌড়ে রুমে চলে এলাম। রুমের সামনে এসে দরজায় সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখি তাহসান পরম শান্তিতে বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে।
আমরা ওকে ধরে এক প্রকার ঝাঁকিয়ে তুললাম। ও চোখ ডলতে ডলতে বিরক্ত হয়ে বলল, কি রে, তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? সাদমান কাঁপতে কাঁপতে বলল, তুই তুই না একটু আগে বাথরুমে আমাদের সাথে গোসল করছিলি, ওই 3 নম্বর কিউবিকলে? তাহসান কপালে ভাঁজ ফেলে আমাদের দিকে তাকালো, বলল, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা বাথরুমে যাওয়ার পর থেকে আমি একবারও এই রুম থেকে বের হইনি। আমি তো 20 মিনিট হলো ঘুমিয়ে পড়েছি। আমরা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওর শুকনো শরীর আর অবিন্যস্ত চুল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ও সত্যি বলছে। ও সত্যি রুম ছেড়ে বের হয়নি। তাহলে এতক্ষণ 1 নম্বর আর 2 নম্বর কিউবিকলের ঠিক পাশে 3 নম্বর কিউবিকলে বসে তাহসানের মতো একদম নিখুঁত গলায় আমাদের সাথে কে কথা বলছিল? কেই বা আমাদের কাছে সাবান চাইলো? সবচেয়ে ভীতিজনক চিন্তা, যেটা আমাকে আজও রাতে ঘুমাতে দেয় না, তাহলে কি এতক্ষণ 3 নম্বর কিউবিকলে বসে অচেনা অশরীরী কোনো কিছু দেয়ালের উপর দিয়ে আমাদের গোসল করা দেখছিল, আমাদের সাথে কথা বলে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছিল? পরদিন সকালে আমরা রেস্ট হাউসের কেয়ারটেকারকে ঘটনাটা হালকা করে বলতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, বাবা, ওই বাথরুমের 3 নম্বর স্টলটা গত 5 বছর ধরে বন্ধ রাখা হয়। বহু বছর আগে এক পর্যটক ওখানে রাতে একা গোসল করতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে মারা যান। তারপর থেকে নাকি ওই বাথরুমে রাতে কেউ গেলে চেনা মানুষের গলায় ডেকে কেউ কথা বলে। সেই দিনের পর থেকে আজও আমি রাতে কোথাও একা গোসল করতে গেলে বা অচেনা জায়গায় বাথরুমে ঢুকলে নিজের অজান্তেই শিউরে উঠি। সেই রাতের কথা মনে পড়লে এখনও আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। এই বলেই তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাঝে।